মুভির শুরু হয় বার্লিন রাজ্য থেকে, যেখানে জেনিফার নামের একটি মেয়ে লুকিয়ে এক কামারের কর্মশালায় যায়। তাকে আগে থেকেই চেনা সেই কামার তাকে জিজ্ঞেস করে, মা, তুমি এখানে কেন এসেছ? কেউ যদি তোমাকে এখানে দেখে ফেলে তবে বিপদ হয়ে যাবে। জেনিফার বলে, কেউ জানতে পারবে না। আপনি তো জানেন যে কামারের কাজ শেখার প্রতি আমার খুব আগ্রহ, আর আমি সেটাই শিখতে এখানে এসেছি। তখন কামার তাকে নিজের কাজ শেখাতে শুরু করে। পরের দৃশ্যে এই বার্লিন রাজ্যের রানী মার্টার প্রাসাদ দেখানো হয়। সেখানে প্রতিবেশী রাজ্যের সবথেকে ধনী ও প্রভাবশালী গভর্নর প্যাট্রিক সবসময়কার মতো রানীর সামনে একটি প্রস্তাব নিয়ে আসে এবং তাকে একটি হিরে দেখিয়ে বলে, এটি বিশ্বের অন্যতম মূল্যবান রত্ন। লোভী রানী তার কাছে গিয়ে হীরাটি নেওয়ার জন্য হাত বাড়ায়। এতে প্যাট্রিক তাকে বলে, এইবার আমি এই অমূল্য রত্নটি তোমাকে এমনি এমনি উপহার হিসেবে দেব না। এটি শুনে রানী পুনরায় নিজের সিংহাসনে গিয়ে বসেন। অন্যদিকে রানী মার্টার সবথেকে ঘনিষ্ঠ মন্ত্রী মেন্ডিস তাকে জিজ্ঞেস করে, আসলে তুমি কি বলতে চাইছ? গভর্নর প্যাট্রিক রানীকে বলে, রাজা মারা গেছেন 12 বছর হল। তখন থেকে আমি প্রতি মাসে তোমার জন্য বহুমূল্য রত্নের উপহার নিয়ে আসি যাতে তুমি আমাকে বিয়ে করো, কিন্তু প্রতিবারই তুমি কোনো না কোনো অজুহাতে আমাকে মানা করে দাও। তাই এখন থেকে আমি তোমাকে ধনসম্পদ আর উপহার তখনই দেব যখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে। রানী তার এই কথার কোনো উত্তর দেন না। তখন প্যাট্রিক সেখান থেকে চলে যায়। রাত হওয়ার পর উত্তরের রাজকুমার হেনরিকে দেখানো হয়, যে ঘোড়ায় সাওয়ার হয়ে বার্লিন রাজ্যের রানী মার্টার কাছে যাচ্ছিল, কিন্তু নিজের ঘোড়াকে নাল লাগানোর জন্য তাকে কামারের দোকানের কাছে থামতে হয়। কাকতালীয়ভাবে সেই সময় কর্মশালায় কামারের পরিবর্তে কাজ শিখতে আসা মেয়ে জেনিফার ছিল। হেনরি তাকে ঘোড়ার খুঁড়ে নাল ঠুকে দিতে বলে। জেনিফার বলে, কামার তো এখন এখানে নেই, কাল তিনি এলে তোমার কাজ হয়ে যাবে। এতে হেনরি তাকে বলে, তুমি একটা মেয়ে হয়েও ছেলেদের মতো পোশাক পরেছ, আর মনে হচ্ছে যেন তুমি এখানে লুকিয়ে কাজ করো। জেনিফার বলে, এসব ছাড়ুন, আপনার কাজ হয়ে যাবে। এখন রাত হয়ে যাওয়ায় আমাকে ফিরে যেতে হবে। তখন হেনরি তাকে বলে, আমি উত্তরের ছোট্ট একটি রাজ্যের রাজকুমার হেনরি, আর আমার বাবা বার্লিনের রানীর জন্য একটি ছোট্ট উপহার পাঠিয়েছেন। আমি রানীকে সেটিই দিতে যাচ্ছি। ভালো হতো যদি তুমি আমার কাজটা এখনই করে দিতে। তাছাড়া তোমার মতো সুন্দর একটি মেয়েকে কামারের কাজ শিখতে দেখে আমার বেশ অবাক লাগছে। জেনিফারের কাছে হেনরি এবং তার কথাবার্তা ভালো লাগে, তাই তাকে নিজের নাম বলে সে বলে, এখন আমাকে যেতে হবে। রাজকুমার বলে, তুমি আমাকে নিজের সম্পর্কে কিছুই বললে না, আর আমাদের কি আবার দেখা হবে? জেনিফার বলে, হয়তো, এবং এরপর সে হেসে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে রানী মার্টার রাজপ্রাসাদ দেখানো হয়, যেখানে একটি ঘরের ধাইমা জেনিফারের অপেক্ষা করছিল। তখনই জানালার মধ্য দিয়ে জেনিফার চুপচাপ নিজের ঘরে প্রবেশ করে। ধাইমা তাকে বলে, রাজকুমারী, আমি সন্ধে থেকে খাবার নিয়ে আপনার ঘরে অপেক্ষা করছি, আর আপনি কিনা জানালার পথে চুরি করে কোথাও চলে গিয়েছিলেন। ভালো হয়েছে যে রানী এ বিষয়ে কিছু জানতে পারেননি। এতে জেনিফার বলে, এমনিতেও তিনি আমাকে বেশি বাইরে যেতে দেন না, তাই যখনই আমার মন চায় আমি এভাবেই কোথাও বেরিয়ে যাই। ধাইমা বলেন, আপনি আপনার মায়ের মতো পরিষ্কার হৃদয়ের মানুষ, কিন্তু আপনার সৎ মা রানী মার্টা অত্যন্ত বিপজ্জনক। যেদিনই তিনি আপনার কাছ থেকে সিংহাসন হারানোর ভয় পাবেন, সেদিন থেকেই তিনি আপনার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। পরের দৃশ্যে এই প্রাসাদের পল্ল একটি ঘরে রানী মার্টাকে দেখানো হয়। তার সব থেকে খাস মন্ত্রী মেন্ডিস তাকে বলে, যদি প্যাট্রিক আমাদের ধনসম্পদ না দেয় তবে আমাদের রাজকোষের অর্থ কমতে থাকবে, তাই আমাদের যে কোনোভাবে তাকে নিজের দলে রাখতে হবে, কারণ সে সব থেকে ধনী গভর্নর। রানী বলেন, তুমি তো জানো আমি সব সময় তরুণী ও সুন্দরী হয়ে থাকতে চাই, এমন অবস্থায় আমি কাউকে বিয়ে করতে চাই না। মেন্ডিস বলে, সে আপনার সৌন্দর্যের কারণে আপনাকে বিয়ে করে রাজপরিবারের সাথে সম্পর্ক গড়তে চায়, কিন্তু আপনি যদি তাকে বিয়ে করতে না চান তবে আমাদের এর বদলে জেনিফারের বিয়ে তার সাথে দিয়ে দেওয়া উচিত। এতে গভর্নর প্যাট্রিকের রাজপরিবারের সাথে সম্পর্কও তৈরি হবে এবং সে আমাদের রাজকোষে অর্থ ও উপহার দেওয়া চালিয়ে যাবে। রানী জিজ্ঞেস করেন, কিন্তু এটা কি ঠিক হবে? দুষ্ট মন্ত্রী বলে, হ্যাঁ, এতে এখানকার সিংহাসনও সব সময়েরকার মতো আপনার হয়ে যাবে। পরের দিন রাজকুমার হেনরি তার বাবার পাঠানো উপহার নিয়ে মার্টার প্রাসাদে আসে। সেখানে জেনিফারকে দেখে সে চমকে গিয়ে বলে, তাহলে তুমি একজন রাজকুমারী? তাকে সেখানে দেখে রাজকুমারী খুশি হয়ে তার সাথে দেখা করে। যদিও সে তার সাথে কিছু কথা বলার আগেই মন্ত্রী মেন্ডিস সেখানে এসে রাজকুমারীকে বলে, রানী আপনাকে বিশেষ কোনো কাজের জন্য ডেকেছেন। তখন রাজকুমারী জেনিফার দরবারে চলে যায়। অন্যদিকে হেনরি ভবনের ভেতরে থেকে রানীর জন্য অপেক্ষা করতে থাকে। দরবারে বসে থাকা দুষ্ট রানী জেনিফারকে বলে, তোমার মা ও বাবার মৃত্যুর পর তোমার সব দায়িত্ব আমার উপর, আর এখন যেহেতু তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ তাই এটি আমার কর্তব্য যে আমি তোমার বিয়ে কোনো এক কুলীন ব্যক্তির সাথে দিয়ে দিই। এরই মধ্যে মন্ত্রীর ডাকে গভর্নর প্যাট্রিকও সেখানে চলে আসে এবং রানীকে বলে, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি এই সুন্দরী রাজকুমারীকে বিয়ে করার বদলে আপনার রাজকোষে আবার অর্থ পাঠানো শুরু করতে পারি। আপাতত এই নিন একটি মূল্যবান হীরা।
বেচারি রাজকুমারী এসব শুনে ঘাবড়ে যায়, কারণ সে তার সৎমায়ের ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানত না। কিন্তু এসব দেখে সে রেগে গিয়ে রানীকে বলে, তাহলে তুমি আমাকে এজন্য বিক্রি করছো যাতে তুমি অর্থ পেতে থাকো? লোভী রানী বলে, না, এটি তো শুধু বিয়ের আদান প্রদান। এতে রাজকুমারী বলে, আমাকে বোকা ভেবো না, যে সিংহাসনে তুমি বসে আছো সেটি আমার, তাই আমার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টাও করো না, এবং আমি যখনই বিয়ে করব নিজের ইচ্ছায় করব। রাজকুমারীর এমন জবাবে রানী ক্ষিপ্ত হয়ে ওঠেন, তাই নিজের সম্মান বাঁচাতে তিনি গভর্নরকে বলেন, আমাকে ওর সাথে একা কিছুক্ষণ কথা বলতে হবে, তাই আমাদের কিছু সময়ের জন্য একা ছেড়ে দিন। এতে গভর্নর বলে, মনে রেখো, বিয়ে না হলে টাকাও নেই। এই বলে সে সেখান থেকে সরে যায়। সে চলে যাওয়ার পর রানী জেনিফারকে বলে, তোমার জীবনের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল তার সিদ্ধান্ত আমি নেব। এতে রানী তার উপর চিৎকার করে বলেন, হয় তুমি গভর্নরকে বিয়ে করবে, নতুবা আমি তোমাকে সারা জীবনের জন্য টাওয়ারে বন্দী করে রাখব। এখন এই মুহূর্তে যাও আর বিয়ের পোশাক পরো, কারণ গভর্নর আজই তোমাকে বিয়ে করবে। নিজের সৎ মায়ের এই হুমকিতে দুঃখিত হয়ে বেচারি রাজকুমারী নিজের ঘরে চলে যায়। এদিকে হেনরি দরবার থেকে বের হওয়ার সময় রানীকে তার বাবার দেওয়া উপহার দিয়ে নিজের পরিচয় দেয়, কিন্তু অহংকারী রানী তার ছোট উপহারটি গ্রহণ করেন না এবং তার সাথে কথা না বলেই বিয়েতে আসা ধনী অতিথিদের সাথে দেখা করতে চলে যান। কিছুক্ষণ পর সৈন্যরা রাজকুমারীকে সাজিয়ে নিচে নিয়ে আসে। তার সৌন্দর্য দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। রানীর এটি একদমই ভালো লাগে না। এরই মধ্যে হেনরি তার কাছে কথা বলতে গেলে রাজকুমারী তাকে বলে, আমার সৎ মা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমার বিয়ে প্রতিবেশী রাজ্যের গভর্নরের সাথে দিচ্ছেন। এটি শুনতেই রেগে গিয়ে রানী সৈন্যদের রাজকুমারীকে ধরে ফেলার নির্দেশ দেন। এখন যেহেতু হেনরি জেনিফারকে ভালোবেসে ফেলেছিল, তাই তাকে বাঁচানোর জন্য সে সৈন্যদের সাথে লড়াই শুরু করে, কিন্তু একা হওয়ার কারণে সৈন্যরা তাকে এবং রাজকুমারী দুজনকেই ধরে ফেলে, যার পর রাজকুমারকে কারাগারে বন্দী করা হয় এবং রাজকুমারীকে তার ঘরে নজরবন্দী করে রাখা হয়। এসব দেখে গভর্নর বিরক্ত হয়ে রানীকে বলে, এখন তো আমি অতিথিদের নিয়ে ফিরে যাচ্ছি, কিন্তু তুমি যদি আমাদের চুক্তি অনুযায়ী এই বিয়ে না করাও, তবে অর্থ ও উপহারের কথা সারা জীবনের জন্য ভুলে যাও। তখন রাগে জ্বলতে থাকা রানী দরবারে নিজের মন্ত্রীকে ডেকে বলে, তুমি আমাকে পরামর্শ দিয়েছিলে জেনিফারের বিয়ে গভর্নরের সাথে দিতে। সে বিয়ের জন্য রাজিও হল না এবং ভরা মজলিসে আমাকে অপমানও করল। এমন অবস্থায় সে যদি এখানে আর থাকে, তবে জনতাকে খেপিয়ে সে আমার থেকে তার বাবার সিংহাসনও কেড়ে নেবে। তাই ভালো এটাই হবে যে তুমি কোনোভাবে তাকে ছলনা করে মেরে ফেলো, কিন্তু এ বিষয়ে গভর্নর বা কেউ যেন কোনো খবর না পায়। তখন মন্ত্রী বলে, আমি অনেক বছর ধরে তোমার জন্য কাজ করছি, কারণ আমি চাই তুমি আমার হয়ে থাকো। রানী বলেন, আমি তোমারই, কিন্তু আপাতত তুমি এই কাজে মন দাও। এরপর রাত হলে মন্ত্রী রাজকুমারীর ঘরে যায় এবং তাকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলো, কারণ তোমার সৎমা আজ রাতে তোমাকে হত্যা করানোর পরিকল্পনা করেছেন। এটি শুনে বেচারি রাজকুমারী ভয় পেয়ে যায় এবং তাকে বলে, আমি তোমার কথা বিশ্বাস কি করে করি? মন্ত্রী বলে, কারণ তোমার বাবাও আমাকে বিশ্বাস করতেন। দেখো, যেমন বিশেষ লকেট তিনি তোমাকে দিয়েছিলেন, ঠিক তেমন একটি আমাকেও দিয়েছিলেন। এতে রাজকুমারী তার কথা বিশ্বাস করে পেছনের রাস্তা দিয়ে আস্তাবলের ভেতর যায় এবং সেখানে আলখাল্লায় নিজেকে লুকিয়ে মন্ত্রীর সাথে ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্রাসাদের কারাগারে রাজকুমার এখান থেকে বের হওয়ার এবং রাজকুমারীর অবস্থার কথা ভাবছিল। অন্যদিকে ঘোড়ায় মন্ত্রীর সাথে এগিয়ে চলা রাজকুমারী মন্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মন্ত্রী বলে, কোনো নিরাপদ জায়গায়। কিন্তু এরপর জঙ্গলে পৌঁছনোর পর মন্ত্রী ছুরি বের করে রাজকুমারীকে বলে, আজ তোমাকে মেরে আমি রানীর সাথে সিংহাসন সামলাবো। তখন রাজকুমারী তখনই সেখান থেকে দৌড় দেয় এবং মন্ত্রী তাকে ধাওয়া করতে থাকে। জঙ্গল ও পাহাড়ের মধ্য দিয়ে আছাড় খেয়ে বেচারি রাজকুমারী প্রাণ বাঁচাতে পূর্ণ শক্তিতে দৌড়াচ্ছিল। যদিও এই দৌড়াদৌড়ির মধ্যে সে সামনে পাহাড়ি জঙ্গলের খাদ দেখতে পায় না এবং তাতে পড়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে পাদদেশে থাকা নদীতে গিয়ে পড়ে। ততক্ষণে মন্ত্রীও তার পিছু পিছু পাহাড়ি জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু যখন সে নিচের গভীর খাদ দেখে, তখন সে বুঝতে পারে যে এতে পড়ার পর কারও বেঁচে থাকা অসম্ভব। তাই সে নিশ্চিন্ত হয়ে পুনরায় প্রাসাদের দিকে ফিরে যায়। অন্যদিকে রাজকুমার হেনরির কোনো গুরুতর অপরাধ না থাকায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। রানীর সেনাপতি তাকে বলে, আজকের পর যেন ভুল করেও আমাদের রাজ্যে তোমাকে না দেখা যায়। তখন রাজকুমার ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে গভর্নরকে দেখানো হয় যে রানীর কাছে গিয়ে তাকে বলে, এখন আমি রাজকুমারীকে বিয়ে করব। আগে হয়তো আমি তোমার সৌন্দর্যের কারণে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন তোমাকে বৃদ্ধা এবং দুর্বল লাগছে। রানীর কাছে তার এই কথাটি খুব লাগে, কারণ তিনি সবসময় নিজেকে খুব প্রভাবশালী ও আকর্ষণীয় মনে করতেন। এই ক্ষোভেই তিনি নিজের সিংহাসনে বসে নিজের সাদা চুল ছিঁড়তে থাকেন।
তখন সেখানে উপস্থিত মন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, এখন তুমি কি নিয়ে চিন্তিত? কারণ জেনিফারের কাজ তো আমি শেষ করে দিয়েছি। এই কথায় খুশি হয়ে রানী তাকে বলেন, এখন সিংহাসন পুরোপুরি আমার হল, কিন্তু এখনও আমাকে এমন কিছু অর্জন করতে হবে যা আমাকে পৃথিবীতে সবথেকে প্রভাবশালী এবং চিরদিনের জন্য সুন্দরী করে রাখবে। এই বলে তিনি রাজার মুকুট পরে নেন। পরের দৃশ্যে নদীতে ভেসে যাওয়া রাজকুমারীকে দেখানো হয়। তার অবস্থা কিছুটা খারাপ হলেও সে জীবিত বেঁচে যায়। নদীতে ভাসতে ভাসতে সে জঙ্গলের যে এলাকায় পৌঁছায় সেই এলাকায় জাদুকরী শক্তি সংগ্রহ করতে বের হওয়া কিছু বামন ঘুরে বেড়াচ্ছিল। জেনিফারকে নদীর তীরে পড়ে থাকতে দেখে সেই বামনরা খুব কৌতূহল নিয়ে তাকে দেখে নিজেদের মধ্যে আলোচনা করে যে এটি একটি মানুষ মেয়ে, তাই তাদের তার সাহায্য করা উচিত নয়। এটি ভেবে বামনরা তাদের গোপন আস্তানার দিকে ফিরতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে ফ্রেড নামের একজন বামন তাকে সাহায্য করতে চেয়েছিল, যদিও তার বামন সঙ্গীরা তাকে সেটি করতে দেয় না এবং তার কান ধরে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। এ অচেনা জায়গায় জেনিফারের কোনো আশ্রয় ছিল না, তাই সেও তাদের পেছনে পেছনে চলতে চলতে তাদের কাছে সাহায্য চায়। তখন বামনরা তাকে বলে, আমাদের মানুষদের সাথে কোনো লেনদেন নেই, তাই আমাদের পেছনে এসো না। তখন বেচারি রাজকুমারী নিজের গতি কমিয়ে দেয়। অন্যদিকে বামনরা জঙ্গল আর নদী পার হয়ে পাহাড়ে তৈরি তাদের গোপন আস্তানার দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে রাজকুমারীর কাছে থাকার কোনো জায়গা ছিল না, তাই নিরুপায় হয়ে সে একটি গাছের কোটরের ভেতরে লুকিয়ে বসে থাকে। অন্যদিকে বামনরা পাহাড়ের ভেতরে তৈরি তাদের গুহায় পৌঁছে যায়। সেখানে বামন ফ্রেড তার সঙ্গীদের বলে, আজ আমরা 2 শিশি শক্তি সংগ্রহ করেছি, কিন্তু আমাদের সেই বেচারি মেয়েটিকেও সাহায্য করা উচিত ছিল। এতে তার সঙ্গীরা বলে, তুমি ভালো করেই জানো যে আমাদের মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলা উচিত। পরের দৃশ্যে এই বামনদের সর্দার উডকে জঙ্গলে শক্তি সংগ্রহ করতে দেখা যায়। সেই সময় রানী মার্তা তার কাছে আসেন এবং তাকে বলেন, তোমাদের বামনদের মধ্যে শক্তি সংগ্রহ করার এক অনন্য কৌশল আছে। তখন উড তাকে বলে, তুমি তোমার সৌন্দর্য দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করো না, তাছাড়া আমার বানানো বিশেষ জাদুকরী আয়না তো আগে থেকেই তোমার কাছে আছে, তাহলে আবার এত বছর পর এখন তুমি কি নিতে এসেছ? রানী বলেন, এমন কিছু যা আমাকে সব সময় তরুণী ও শক্তিশালী করে রাখবে, এবং আমি জানি যে তোমরা বামনরা শক্তির প্রয়োগ করে এমন কিছু অবশ্যই বানিয়ে ফেলবে। উড বলে, মূল্যবান শক্তি তোমার ফালতু কাজের জন্য নয়, তাই আমি এমন কোনো জিনিস বানাবো না যার ফলে পৃথিবীতে যুদ্ধ শুরু হয় বা পৃথিবী বিপদে পড়ে। এতে দুষ্টা মার্তা বলে, তোমাদের বামন সম্প্রদায়ের এখন মাত্র অল্প কয়েকজনই জীবিত আছে, যদি চাও যে তারা সবাই সুরক্ষিত থাকুক তাহলে আমি যা বলেছি তা কয়েকদিনের মধ্যেই তৈরি করে ফেলো। এই হুমকি দিয়ে তিনি সেখান থেকে চলে যান। এরপর রাত হলে গাছের কোটরে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর রাজকুমারীকে দেখানো হয়। ফ্রেড তার সঙ্গীরা ঘুমিয়ে যাওয়ার পর রাজকুমারীকে খুঁজে বের করে তাকে নিজের সাথে তাদের গুহার ভেতরে নিয়ে যায়। পরের দৃশ্যে রাজকুমার হেনরিকে দেখানো হয়, যে কামারের কাছে যায়। কামার তাকে বলে, ধাইমা বলছেন যে রাজকুমারী প্রাসাদ থেকে নিখোঁজ। ধাইমা বলেন, হ্যাঁ, কারণ যদি তিনি নিজের ইচ্ছায় কোথাও যান তবে রাত হওয়ার আগেই ফিরে আসেন, কিন্তু এখনও তার না ফেরার অর্থ এটাই যে তিনি অবশ্যই কোনো বিপদে পড়েছেন। এতে রাজকুমার বলে, আমি তাকে ভালোবাসি, তাই তাকে খুঁজে বের করার জন্য সব রকম চেষ্টা করব। ওদিকে ক্ষুধার্ত রাজকুমারী প্রথমে বামনদের রান্নাঘর থেকে পেট ভরে খাবার খায় এবং এরপর বামনদের গবেষণাগারে গিয়ে তাদের দ্বারা তৈরি বিভিন্ন অনন্য আবিষ্কার ও অস্ত্রের নকশা দেখে। তবে যখন সে অবাক হয়ে এসব দেখছিল তখনই বামনদের নজর তার ওপর পড়ে এবং তারা রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞেস করে, আসলে তুমি এখানে এলে কিভাবে? তখন সে তাদের তৈরি অস্ত্র, বর্ম এবং মুখোশ সম্পর্কে কিছু বিশেষ কথা বলে, যা শুনে একজন কারিগর বামন বলে, মনে হচ্ছে এর অস্ত্রশস্ত্র সম্পর্কে জ্ঞান আছে। বাকি বামনরা বলে, হ্যাঁ, তবে তো এই আমাদের কাজে লাগতে পারে। এরপর বামনরা জেনিফারকে শরবত খাইয়ে তার সাথে বন্ধুদের মতো আচরণ করতে শুরু করে। কিছুক্ষণ পর সেই বামনদের সর্দার উড সেখানে এসে তাদের বলে, আসলে এই মানুষ মেয়েটি আমাদের গোপন আস্তানায় কি করছে? ফ্রেড বলে, সে বিপদে ছিল তাই আমি তাকে সাহায্য করেছি। তখন উড বলে, রানী একে মারতে চান। যদি তিনি জাদুকরী আয়নার মাধ্যমে জানতে পারেন যে সে এখানে লুকিয়ে আছে তবে তিনিও আমাদের জীবিত ছাড়বেন না। জেনিফার জিজ্ঞেস করে, কেমন জাদুকরী আয়না? সর্দার উড বলে, সেসব পরে বলবো, আগে জলদি তোমার লকেটটি আমাকে দাও। তখন রাজকুমারী তার লকেটটি তাকে দিয়ে দেয়, যেটিকে শক্তির সাহায্যে সুরক্ষিত করে উড পুনরায় রাজকুমারীকে পরিয়ে দেয় এবং তাকে বলে, যতক্ষণ এটি তোমার কাছে থাকবে ততক্ষণ তিনি জাদুকরী আয়না ব্যবহার করে তোমার খোঁজ পাবেন না। এর পরের দৃশ্যে রানীকে দেখানো হয়, যিনি জাদুকরী আয়নার কাছে জিজ্ঞেস করেন যে এখনও পর্যন্ত আমার সিংহাসনকে চ্যালেঞ্জ করার মতো কেউ কি বেঁচে আছে? আয়না বলে, এখনও পর্যন্ত নেই। এতে দুষ্ট রানী আশ্বস্ত হন। এদিকে গুহায় উড তার সঙ্গীদের রানীর প্রয়োজনের কথা জানিয়ে বলে, যদি আমরা শক্তির ব্যবহারের মাধ্যমে রানীর জন্য সেই অনন্য জিনিসটি না বানাই তবে তিনি আমাদের শেষ করে দেবেন। ফ্রেড বলে, আর রাজকুমারীর কি হবে?
উড বলে সে এখানে থাকতে পারে, কিন্তু আমরা রানীর জন্য যা বানাতে যাচ্ছি সে সম্পর্কে রাজকুমারী যেন কিছুই জানতে না পারে। এর পরের দৃশ্যে রাজকুমার হেনরিকে দেখানো হয় যে চাকরের বেশ ধরে প্রাসাদের রানীর রহস্য জানার চেষ্টা করছে। এরই মধ্যে রানী মন্ত্রীকে বলেন, মানুষের মনে হচ্ছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রাজ্যের পাহাড় কেটে তার উপর আমার মূর্ত নির্মাণ করো। তখন মন্ত্রী বলে, কিন্তু এর জন্য এত টাকা আসবে কোত্থেকে? আমাদের রাজকোষ আগে থেকেই অর্থের অভাবে খালি হতে চলেছে। তখন রানী বলেন, জনগণের কাছ থেকে দ্বিগুণ কর আদায় করো, আর যে সেই কর দিতে পারবে না তার সম্পত্তি দখল করে নাও। পরের দৃশ্যে জঙ্গলে ফ্রেড এবং রাজকুমারীকে দেখানো হয়, যেখানে ফ্রেড রাজকুমারীকে শক্তি সম্পর্কে বুঝিয়ে বলে, গাছপালা থেকে শুরু করে সব জীবিত প্রাণীর মধ্যে একটি শক্তি থাকে যা জীবনকে সজীব রাখে। এমন শক্তি জঙ্গলের কিছু বিশেষ জায়গায়ও থাকে, আর আমরা বামনরা আমাদের বিশেষ কৌশলের মাধ্যমে তা সংগ্রহ করি। রাজকুমারী জিজ্ঞেস করে, কিন্তু তোমরা সেগুলো দিয়ে করো কি? ফ্রেড বলে, তার ব্যবহারের মাধ্যমে আমরা শুধু শক্তিশালী অস্ত্র আর বর্মই বানাই না, বরং এমন অনেক অনন্য যন্ত্র বানাই যার প্রচুর চাহিদা আছে। এরপর গুহায় ফিরে আসার পর রাজকুমারী ফ্রেডকে জিজ্ঞেস করে, আর তোমাদের বানানো সেই পণ্যগুলো কেনে কারা? ফ্রেড বলে, গবলিন এবং দানবেরা। আপাতত আমরা একজন দানবের জন্য বিশেষ তলোয়ার বানানোর কাজ পেয়েছি, আমাদের তা জলদি শেষ করতে হবে, নতুবা সে ভেগে যাবে। তখন রাজকুমারী বলে, আমি কামারের কাজ শিখেছি, তাই আমি এতে তোমাদের সাহায্য করব। এরপর যখন রাজকুমারী গুহার বাইরে অন্য কাজে ব্যস্ত থাকে, তখন উড তার বামন সঙ্গীদের সাথে মিলে সেই অনন্য উইগের নকশা তৈরি করে, যার ব্যবহারে রানী সবসময় তরুণী ও শক্তিশালী হয়ে থাকবেন। সেটি দেখে উডের সঙ্গীরা বলে, বাস্তবে এই জাদুকরী উইগ বানাতে আমাদের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এরপর তারা সবাই রাজকুমারীর কাছ খেতে লুকিয়ে জাদুকরী উইগ তৈরির কাজ শুরু করে এবং এই সংবাদটি একটি কবুতরের মাধ্যমে রানীর কাছেও পৌঁছে দেয়। এতে খুশি হয়ে রানী মন্ত্রীকে বলেন, শীঘ্রই এই পৃথিবীতে আমার মোকাবিলা করার মতো কেউ থাকবে না। এর পরের দিন এক দানব বামনদের গুহা পর্যন্ত এসে তাদের বলে যে সে যে তলোয়ারের অর্ডার দিয়েছিল তা নিতে এসেছে। যেহেতু তলোয়ার তৈরি ছিল না, তাই বামনরা ভয় পেয়ে তার সামনে যায় না। কথা অনুযায়ী নিজের তলোয়ার না পাওয়ায় দানবটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে ভয় পেয়ে বামনরা কাঁপতে থাকে। এসব দেখে রাজকুমারী সাহস করে সেই দানবের সামনে যায় এবং নিজের মিষ্টি কথায় দানবকে শান্ত করে বলে, জলদি আমি তোমার জন্য সবথেকে বিশেষ তলোয়ার বানাবো, শুধু আমাদের আর কিছুটা সময় দাও। তখন দানবটি তার কথা মেনে নিয়ে সেখান থেকে ফিরে যায়। অন্যদিকে বামনরা রাজকুমারীকে দানবের হাত থেকে তাদের বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর রাতে উৎসব পালন করার সময় উড রাজকুমারীকে বলে, অনেক বছর আগে রানী ঘোরার সময় জঙ্গলে আমাদের পুরনো আস্তানায় থেমেছিলেন। তখন তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আমি তাকে শক্তি সম্পর্কে বলে দিয়েছিলাম। আমি জানতাম না যে তিনি একজন লোভী ও নিষ্ঠুর মহিলা। তিনি আমাদের কাছে আমাদের জাদুকরী আয়না চেয়েছিলেন, কিন্তু যখন আমরা সেটি দিতে অস্বীকার করি তখন তিনি তার ভাইয়ের সাথে মিলে আমাদের সর্দার ও অনেক সঙ্গীকে মেরে ফেলেন। এই কারণে বাকি বামনদের নিরাপত্তার জন্য আমাদের তাকে জাদুকরী আয়না দিতে হয়েছে। এসব কথা হওয়ার পর যখন রাজকুমারী গুহার ভেতরে যায়, তখন সে গবেষণাগারের ভেতর থেকে আলো আসতে দেখে। তখন কৌতূহলবশত যখন সে গবেষণাগারের ভেতরে যায়, তখন সে সেখানে রাখা একটি জাদুকরী উইগ দেখতে পায়। সেই সময় উড তার কাছে এসে তাকে বলে, এই উইগ থেকে দূরে থাকো। রাজকুমারী জিজ্ঞেস করে, কেন? তখন ফ্রেডের মুখ থেকে এই সত্যটি বেরিয়ে যায় যে এই উইগ দিয়ে রানী অনেক বছর ধরে তরুণী ও শক্তিশালী হয়ে থাকবেন। এটি জানার পর রাজকুমারী উডকে বলে, যদি এটি রানী পেয়ে যান তবে তিনি সব মানুষকে নিজের আয়ত্তে করে নেবেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। উড বলে, এখন তুমি আমাকে শিখিও না যে আমার কি করা উচিত। নিজের লোকেদের বাঁচানোর জন্য আমি সব কিছু করব। তোমরা মানুষরা সব সময়ই আমাদের জন্য বিপদ ডেকে আনো, তাই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তখন বেচারি রাজকুমারী দুঃখিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার সময় তার গলার সেই রক্ষা কবচ বা লকেটটি সেখানেই পড়ে যায়। দুর্ভাগ্যবশত এই সময় রানী যখন জাদুকরী আয়নার কাছে জিজ্ঞেস করেন যে কেউ কি আমাকে চ্যালেঞ্জ করতে পারে, আয়না বলে, হ্যাঁ, জেনিফার। এটি শুনেই রানীর হুঁশ উড়ে যায় এবং তিনি রেগে গিয়ে মন্ত্রীর কাছে জিজ্ঞেস করেন, তুমি আমার কাছে কেন মিথ্যা বলেছিলে যে জেনিফার মারা গেছে? মন্ত্রী বলে, কারণ আমার মনে হয়েছিল খাদ থেকে নিচে পড়ে সে মরে গেছে। রানী বলেন, না, তার বেঁচে থাকা আমার জন্য বিপদ। যেভাবে তুমি আমার কথায় তার বাবাকে অর্থাৎ রাজাকে বিষ খাইয়ে মেরেছিলে, ঠিক সেভাবে তাকেও প্রাচীন বিষ প্রয়োগে মেরে ফেলো। তারপর আমরা একসাথে সিংহাসনের সুখ ভোগ করব। চাকরের বেশে থাকা রাজকুমার তাদের এসব কথা শুনে ফেলে। এরপর মন্ত্রী সব থেকে বিপজ্জনক বিষ তৈরি করে সেটি একটি ফলের গায়ে লাগিয়ে দেয় এবং রানী একজন বৃদ্ধার ছদ্মবেশে সেই ফল নিয়ে জঙ্গলে রাজকুমারীকে খুঁজতে বের হন।
অন্যদিকে বামনদের আস্তানা ছেড়ে আসা রাজকুমারী চাষের জমির দিকে আসার পর জানতে পারে যে দুষ্ট রানীর নির্দেশে কর দ্বিগুণ করে দেওয়া হয়েছে, যার ফলে জনগণ চাষাবাদ বন্ধ করে দিয়েছে এবং মানুষ না খেয়ে মরছে। সে মানুষকে নিরুপায় হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে দেখে দুঃখ পাচ্ছিল। ঠিক সেই সময় 2 সৈন্য তাকে ধরে ফেলে, কিন্তু তারা তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার আগেই ফ্রেড দানবকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তখন দানবটি সেই সৈন্যদের খুব উত্তম মধ্যম দেয়। এদিকে রানী বৃদ্ধার বেশে জঙ্গলের ভেতরের দিকে যান। তার পরিকল্পনার কথা জানতে পারা রাজকুমারও তার পিছু নেয়, যদিও জঙ্গলের কুয়াশার সুযোগ নিয়ে রাজকুমারী তার নজরের আড়ালে চলে যায়। এর পরের দৃশ্যে রাজকুমারীকে দেখানো হয় যে বামনদের গুহার বাইরে গিয়ে বসেছিল। তখন তাকে একা দেখে বৃদ্ধার বেশে মাটা সেখানে এসে তাকে বলে, এই মিষ্টি ফলটি আমার বাগানের, এটি খেলে ক্লান্তি সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। ক্ষুধার্ত হওয়ার কারণে রাজকুমারী সেই ফলটি খেয়ে নেয় এবং সেটি খাওয়ার সাথে সাথে প্রাচীন বিষের প্রভাবে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এখন যখন ফ্রেড রাজকুমারীর লাশ দেখে তখন সে কাঁদতে কাঁদতে তার বাকি সঙ্গীদের ডাকে। তখন সেখানে উপস্থিত রানী নিজের মুখ থেকে বৃদ্ধার মুখোশ সরিয়ে বলেন, 3 দিনের মধ্যে যদি আমি সেই জাদুকরী উইগ না পাই তবে তোমাদের অবস্থাও আমি এই জেনিফারের মতোই করব। এই হুমকি দিয়ে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর রাজকুমারও সেখানে পৌঁছে যায়। রাজকুমারীকে মৃত দেখে সে কাঁদতে কাঁদতে বলে, আমি আসতে অনেক দেরি করে ফেললাম। এরপর রাত হলে রাজকুমারীর শেষকৃত্যের জন্য তাকে নদীতে তৈরি চিতায় শোয়ানো হয়। তার মৃত্যুতে রাজকুমারের পাশাপাশি সব বামনরাও দুঃখিত হয়। রাজকুমার বামনদের বলে, তোমরা কি কখনো জীবিত মানুষের শক্তি বের করেছ? বামনরা বলে, না। তখন রাজকুমার বলে, আমার শক্তির কিছু অংশ এর শরীরে দেওয়ার চেষ্টা করো। বামনরা সেই প্রক্রিয়া শুরু করে, যার ফলে আশ্চর্যজনকভাবে জেনিফারের শ্বাস ফিরে আসে। জীবিত হওয়ার পর সে দেখে যে উড জাদুকরী উইগ নিয়ে সেখান থেকে চলে গেছে। তখন রানীকে থামানোর জন্য সে বাকি বামন ও রাজকুমারের সাথে একটি পরিকল্পনা করে। এই পরিকল্পনা অনুযায়ী রাজকুমারী ও রাজকুমার একটি ঘোড়ার গাড়িতে লুকিয়ে প্রাসাদে ঢোকে। অন্যদিকে বামনরা জল নিকাশির পথ দিয়ে প্রাসাদে ঢোকে। অন্যদিকে প্রাসাদের দরবারে বসে থাকা রানী গভর্নর ও বাকিদের বলেন, আজ আমি সবথেকে সুন্দরী ও তরুণী হয়ে যাব। এরই মধ্যে রানীকে দেখে ভয় পাওয়া উড উইগটি নিয়ে তাকে দিয়ে দেয়। সেই উইগটি পরার সাথে সাথেই রানীর শরীরে পরিবর্তন শুরু হয়। এটি দেখে রাজকুমারী খুব ক্ষিপ্রতার সাথে প্রাসাদের ছাদে থাকা একটি রড বা শিকের সাথে দড়ি আটকে দ্রুত দোল খেয়ে রানীর দিকে যায়। সৈন্যরা তাকে থামাতে চাইলে বামনরা সেই সৈন্যদের সাথে লড়াই শুরু করে। তবে দেখতে দেখতেই রাজকুমারী রানীর মাথা থেকে মুকুট খুলে নিতে সক্ষম হয়, যার ফলে রানী আবার দুর্বল ও বৃদ্ধা হয়ে পড়েন। এসব দেখে মন্ত্রী সৈন্যদের সবাইকে ধরার নির্দেশ দেয়। তখন রাজকুমারী সবার সামনে বলে, এই মাটা মন্ত্রীর সাথে মিলে আমার বাবা এবং এখানকার রাজাকে হত্যা করেছিল। এটি শুনেই গভর্নর এবং সব সৈন্যরা চমকে যায়। মাটা বলেন, এর কোনো প্রমাণ নেই, আরও মিথ্যা বলছে। তবে তখনই বামনরা তার জাদুকরী আয়না নিয়ে সেখানে আসে এবং বলে, এই আয়না সব সত্যি বলে দেয়। তখন গভর্নর সবার সামনে আয়নার কাছে সত্যিটা জানতে চান। আয়না বলে, রানী ও মন্ত্রী ষড়যন্ত্র করে শুধু রাজাকেই হত্যা করেনি, বরং তারা রাজকুমারীকেও মারতে চেয়েছিল। এখন যখন সত্য সবার সামনে চলে এসেছে তখন সৈন্যরা মন্ত্রী ও রানীকে গ্রেফতার করে। এরপর জনগণ জেনিফারকে নতুন রানী হিসাবে বেছে নেয় এবং সে রাজকুমার হেনরিকে বিয়ে করে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই ফ্যান্টাসি সিনেমাটি শেষ হয়।